আলহামদুলিল্লাহ ইতিমধ্যে খুবই ভালো সংবাদ হচ্ছে। দিন শেষে যখন সারা পৃথিবী শেখ হাসিনা থেকে মুখ ফিরিয়ে নিয়েছে, ঠিক তখনই প্রস্তাব নিয়ে এসেছে আমেরিকা যে অফার নিয়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে আসছে, এটাতে ডক্টর মোহাম্মদ ইউনূস তো ঘুম হারাম, অলরেডি ঘুম হারাম হয়ে গেছে। আমার মনে হয় যে এই সুযোগটাকে কাজে লাগানো উচিত, কারণ সুযোগ বারবার আসে না। কোনো এক অজ্ঞাত শক্তি হঠাৎ করেই শেখ হাসিনা এবং তার দল আওয়ামী লীগকে সামনে নিয়ে আসছে। অনেকগুলো হিসাব একটার সাথে আরেকটা মিলে যায়, কিন্তু সেই হিসাবের ফলাফলে নির্বাচনের সমীকরণ আসলে মেলে না। তাহলে কি 12ই ফেব্রুয়ারি নির্বাচন হচ্ছে না? শেখ হাসিনারও রেহাই পাওয়ার সুযোগ তৈরি হয়ে থাকে যদি আদালত তার আবেদন গ্রহণ করে এবং তার মৃত্যুদণ্ডের আদেশ বাতিল করে। বাংলাদেশের ভেতরে অনলাইনে অফলাইনে আওয়ামী লীগ নেতাদের সঙ্গেও মার্কিন যুক্তরাষ্ট্র সরাসরি যোগাযোগ করেছে। ব্রেন ক্রিস্টেনসেন এটা নিয়ে কোনো রাগঢাক করেন নাই। তিনি বলেছেন, ক্ষমতায় থাকুক বা না থাকুক সবার সঙ্গে কথা বলার আমাদের দীর্ঘ ইতিহাস রয়েছে। ব্রেন ক্রিস্টেনসেন সহ পুরো মার্কিন প্রশাসন বাংলাদেশে দ্রুত একটা নির্বাচিত সরকার চায়, কারণ 12ই ফেব্রুয়ারি পরে দেশে এমন এক পরিস্থিতি হবে বা এমন এক পরিস্থিতি ঘটবে, শেখ হাসিনা যে কোনো মুহূর্তে বাংলাদেশে চলে আসতে পারে। 12ই ফেব্রুয়ারি একটি পাতা নির্বাচন ফলে সেই পরিস্থিতি শেখ হাসিনার অনুকূলে থাকবে, আর সেই অনুকূলকে কাজে লাগিয়ে শেখ হাসিনা হয়তো বাংলাদেশে চলে আসবে। অনেকেই বলা শুরু করে দিয়েছে শেখ হাসিনা 10 মে বাংলাদেশে আসবে। তাহলে আওয়ামী লীগের জয় পর্ব শুরু হলো। আর কারণ তারা বুঝতে পেরেছেন যে এই ছেলে আর প্রধানমন্ত্রীর ছেলে নন, তিনি দলের একমাত্র লাইভ কার্ড, যে কার্ডটা হাতে নিয়ে আওয়ামী লীগ পরের খেলার দিকে তাকাচ্ছে। সবাই জানে জয় ইতিমধ্যে ফিরে এসেছেন, শুধু পদ্মা সেতু পার হননি এখনো, তিনি পার হবেন শিগগিরই, কিন্তু শেখ হাসিনার হাত ধরে। আওয়ামী লীগ আরো মিনিমাম 6 মাস আগে বাংলাদেশকে মুক্ত করতে পারত দখলদারের হাত থেকে। মিনিমাম 6 মাস আগে আওয়ামী লীগ স্বাধীনতা পুনরুদ্ধার করতে সক্ষম হইতো। দর্শক, নতুন একটা নিউজ আপনাকে স্বাগতম। প্রিয় দর্শক, বাংলাদেশের মধ্যে ঘটে যাওয়া বেশ কিছু চলমান ঘটনাবলী থেকে আপনাদের সামনে কয়েকটা গুরুত্বপূর্ণ খবর নিয়ে হাজির হয়েছি, যার কিছুটা অংশ বিশেষ ইতিমধ্যেই ভিডিও শুরুতেই দেখেছেন। দর্শক, ভিডিওর শুরুটা দেখেই কিন্তু বুঝতে পেরেছেন যে আজকের নিউজটা ঠিক কতটা গুরুত্বপূর্ণ এবং ঠিক কোন বিষয়টাকে ইঙ্গিত করছে। তাই বলবো, যারা ভিডিওটি অন করেছেন না টেনে সম্পূর্ণ নিউজটি মনোযোগ সহকারে দেখতে থাকুন, তাহলে আজকের মূল বিষয়টা বুঝতে পারবেন। তো দর্শক, আর দেরি না করে চলুন দেখে আসবো আজকের সেই কাঙ্ক্ষিত ভিডিওগুলো। তবে তার আগে বলবো, যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন। আর যারা ইতিমধ্যেই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন দর্শক, ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমরা ধারাবাহিকভাবে সবগুলো ভিডিওর আলোচনা দেখে আসি। অনেকগুলো হিসাব একটার সাথে আরেকটা মিলে যায়, কিন্তু সেই হিসাবের ফলাফলে নির্বাচনের সমীকরণ আসলে মেলে না। তাহলে কি 12ই ফেব্রুয়ারি নির্বাচন হচ্ছে না? 2024 সালের 5ই আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মুখে ক্ষমতাচ্যুত হন সেই সময়ের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ভারতে পালিয়ে যান তিনি। তারপর তার বিরুদ্ধে অনেকগুলো মামলা হয়েছে। আইসিটির একটি মামলায় তার ফাঁসির রায়ও হয়েছে। অথচ এই নির্বাচনের বছরে এসে একের পর এক মামলা থেকে অব্যাহতি পাচ্ছেন তিনি। প্রথম মামলাটি ছিল জুলাইয়ে এক ব্যক্তির নিহত হওয়ার মামলা। পুলিশ তদন্ত করে পেয়েছে ওই ব্যক্তি নিহত হননি, তাই এখন মামলার বাদীর বিরুদ্ধেই মামলা করা হচ্ছে। এর পরের ঘটনা আরও ভয়ানক। জুলাই আন্দোলনে আহত ব্যক্তির পক্ষে মামলা করা হয়। সেই মামলাতে জুলাইয়ে আহত ওই ব্যক্তিকে খুঁজে পায়নি পুলিশ। শেখ হাসিনা সহ 115 জন বিবাদীর সবাইকে মামলা থেকে অব্যাহতি দেওয়া হয়। এরই মধ্যে আরেকটি বড় খবর, বুধবার আইসিটি আদালতে হাজির হন আইসিটি আদালতেই মৃত্যুদণ্ডপ্রাপ্ত মাওলানা আবুল কালাম আজাদ, যাকে বাচ্চু রাজাকারও বলা হয়। বাচ্চু রাজাকারের বিচার হয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। এই একই আদালতে শেখ হাসিনারও বিচার হয়েছে। বিচারের শুরু থেকেই মাওলানা পলাতক ছিলেন। জুলাই অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত শেখ হাসিনাও বিচারের আগে থেকেই পলাতক। বিচার ও রায়ের সময় তিনিও অনুপস্থিত ছিলেন, শেখ হাসিনাও অনুপস্থিত। রায়ের সময় উপস্থিত না থাকায় তার আপিলের সুযোগ ছিল না, শেখ হাসিনারও সেটা নেই। কিন্তু এখন পরিবর্তিত পরিস্থিতিতে রায়ের 13 বছর পর আদালতে আত্মসমর্পণ করে ন্যায় বিচারের প্রত্যাশা করছেন তিনি। যদি আদালত তার আবেদন গ্রহণ করে এবং তার মৃত্যুদণ্ডের আদেশ বাতিল করে, তাহলে একই প্রক্রিয়ায় শেখ হাসিনারও রেহাই পাওয়ার সুযোগ তৈরি হয়ে থাকবে। প্রশ্ন উঠেছে, আদালতে শেখ হাসিনার পক্ষে এমন নজির রেখে যাওয়ার জন্যই কি সরকার নির্বাচনের আগে তড়িঘড়ি করে বাচ্চু রাজাকারের বিচার প্রক্রিয়া নতুন করে শুরু করতে যাচ্ছে? এ তো গেল একদিকের হিসাব। আরেক দিকে আছে আওয়ামী লীগ। আওয়ামী লীগের পলাতক নেতারা হঠাৎ করে সক্রিয় হয়েছেন। শনিবার সাবেক পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ বলেছেন, ডক্টর ইউনূস সরকার চলে গিয়ে অন্য কোনো অন্তর্বর্তী সরকার যদি আসে তাহলে নির্বাচনে যাবে আওয়ামী লীগ। তার ঠিক 2 দিন আগে ভার্চুয়াল মিটিংয়ে শেখ হাসিনা বলেছেন, আমরা নির্বাচনে যেতে চাই, আমরা তো নির্বাচন বর্জন করিনি, তাহলে আমরা নির্বাচনে নাই কেন? অঙ্কের আরও হিসাব বাকি আছে। এই যখন অবস্থা, ঠিক সেই মুহূর্তেই জামায়াতের নেতৃত্বাধীন 10 দলীয় জোটের শরিক জুলাই আন্দোলনের তরুণদের সংগঠন এনসিপি নির্বাচন বর্জন করার কথা বলছে। রোববার সংবাদ সম্মেলন করে দলের নির্বাচন পরিচালনা কমিটির প্রধান এবং সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া একথা জানিয়েছেন। সোমবার এবং মঙ্গলবারও একই কথা বলেছেন এনসিপি নেতারা।
নির্বাচন নিয়ে এই যে অনিশ্চয়তা, এর মধ্যেই পৃথিবীর সবচেয়ে বড় দুটি গণমাধ্যম রয়টার্স এবং আল জাজিরা গুরুত্বপূর্ণ একটি প্রতিবেদন প্রকাশ করেছে, যেখানে তারা বলছে আগামী নির্বাচনে জামায়াত খুবই ভালো ফল করতে যাচ্ছে। তারা সরাসরি বলছে না জামায়াত ক্ষমতায় যাবে, তবে তারা বলছে জামায়াতের এই উত্থান বাংলাদেশের মধ্যপন্থী এবং সংখ্যালঘু সম্প্রদায়ের মধ্যে উদ্বেগ সৃষ্টি করেছে। হঠাৎ করে আন্তর্জাতিক মিডিয়া জামায়াতকে নিয়ে ভয় দেখাচ্ছে কেন? এই প্রশ্ন যখন, ঠিক তখনই সারা দেশে জামায়াতের নির্বাচন নিয়ে সহিংসতা প্রতিরোধের কমিটি করার খবর আসছে। এদিকে শেখ হাসিনার আশ্রয়দাতা দেশ ভারত বাংলাদেশ থেকে তার সব নাগরিকদের দেশে ফিরিয়ে নিয়ে যাচ্ছে। বাংলাদেশের বিভিন্ন দূতাবাস এবং উপদূতাবাসে কর্মরত ভারতীয়দেরকে বিশেষ বিমানে করে ভারতে ফিরিয়ে নেওয়া হয়েছে। অন্য নাগরিকদেরও বাংলাদেশে থাকার বিষয়ে সতর্ক করেছে দেশটি। এতগুলো খবর, এত ঘটনা, সবগুলোই একটা আরেকটার সঙ্গে সম্পর্কিত। কিন্তু এর মধ্যে আপনি কি কোথাও দেখতে পেলেন 12ই ফেব্রুয়ারি নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে? কিংবা নির্বাচন যদি হয়ও, নির্বাচনের পর আপনি দেশে সুষ্ঠু স্বাভাবিক কোনো পরিস্থিতির ইঙ্গিত পাচ্ছেন? সবগুলো ঘটনা থেকে একটা বিষয় পরিষ্কার, কোনো এক অজ্ঞাত শক্তি হঠাৎ করেই শেখ হাসিনা এবং তার দল আওয়ামী লীগকে সামনে নিয়ে আসছে। আপনাদের মনে থাকার কথা, ডক্টর ইউনূস কিছুদিন আগেই বলেছিলেন পতিত আওয়ামী লীগ নির্বাচন ভণ্ডুল করার চেষ্টা করছে। হাওয়ায় মিলিয়ে যাওয়া সেই আওয়ামী লীগকে এখন বেশ সক্রিয় দেখা যাচ্ছে। সর্বশেষ শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় আল জাজিরার সাথে সাক্ষাৎকারে যা বলেছেন তা খুবই ইঙ্গিতবহ। তিনি বলেছেন দেশের 40% মানুষের প্রতিনিধিত্ব করা আওয়ামী লীগকে ছাড়া নির্বাচন সফল হবে না। তিনি একই সাথে বলেন আমাদের প্রতিবাদে ক্র্যাকডাউন করা হলে সেটা সহিংসতায় পরিণত হবে। তিনি আরও বলেন আমরা সহিংসতা চাই না, কিন্তু আপনি যদি কাউকে কোণঠাসা করেন, দেয়ালে পিঠ থেকে গেলে তারা কি করবে? আবারও একই প্রশ্ন, জয় যে প্রতিবাদের কথা বলছেন সেই প্রতিবাদ কি তাহলে নির্বাচন ভণ্ডুল করার ষড়যন্ত্র? সেজন্যই কি প্রস্তুত হচ্ছে জামায়াত? সেজন্যই কি নির্বাচন বর্জনের কথা ভাবছে এনসিপি? কিংবা আরো স্পষ্ট করে জানতে চাই, আওয়ামী লীগকেই বা কেন হঠাৎ এত স্পেস দেওয়া হচ্ছে? তাদের ফিরে আসার পথ করে দেওয়া কিংবা নির্বাচনে আনার জন্যই কি এত আয়োজন? কিন্তু তারা তো বলেছে ইউনূস সরকারের অধীনে তারা নির্বাচনে যাবে না। তাহলে দেশের মানুষ 12ই ফেব্রুয়ারি নির্বাচনের মাধ্যমে একটি গণতান্ত্রিক ও স্থিতিশীল বাংলাদেশ দেখার জন্য অপেক্ষা করছে। সেই স্থিতিশীল বাংলাদেশ কি আসলেই আসছে? দয়া করে আমার এই ভিডিওটি আওয়ামী লীগ সভানেত্রী জননেত্রী শেখ হাসিনা বা আওয়ামী লীগ সরকারের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল সাহেবের কাছে একটু কেউ পৌঁছে দিবেন, দায়িত্ব নিয়ে অনুরোধ রইল আপনার কাছে। আওয়ামী লীগ আরো মিনিমাম 6 মাস আগে বাংলাদেশকে মুক্ত করতে পারত দখলদারের হাত থেকে। মিনিমাম 6 মাস আগে আওয়ামী লীগ স্বাধীনতা পুনরুদ্ধার করতে সক্ষম হইতো। যদি আজকে দেখান সেই শীর্ষ পর্যায়ের কিছু নেতাদের কথাবার্তার ধরন, চেহারার এক্সপ্রেশন দেখবেন, তা দেখে মনে হয় কি জানেন যে আওয়ামী লীগ এখনো ক্ষমতায় আছে এবং তিনি সেই শীর্ষ চেয়ারে বসে আছেন, কমিটি বাণিজ্যতে তিনি ব্যস্ত আছেন। এই সকল নেতারা অন্য এলাকার তৃণমূলের খোঁজখবর নেওয়া তো দূরের কথা, নিজ এলাকার তৃণমূলের খোঁজখবর নিতেছে না। খোঁজ নিয়ে আমার কাছে অহরহ মেসেজ আছে, আমি দেখাইতে পারবো। আজকে মাঝে মধ্যে মনে হয় কি জানেন ভাই, যে 5 তারিখ থেকে আমি যা করতেছি, যা শুরু করছি, এতবার মাইর খেলাম, জেল খাটলাম, আজকে 4 মাস হয় দেশ ছাড়তে পর্যন্ত বাধ্য হইলাম, ঠিক করতেছি কিনা? নিজের সুন্দর কর্মস্থলটা হারাইলাম। 25 সালে জানুয়ারি মাসে এনটিভিতে ঢোকার সুযোগ পাইও সেখানে ঢুকলাম না। কি পরিমাণ অর্থ কষ্টে ভুগতেছি সেটা আমি জানি একমাত্র। কিন্তু বিশ্বাস করেন, মনে রাখেন 24 সালের 6 আগস্ট আমি গুলিস্তান পার্টি অফিসের সামনে, আমি 14 আগস্ট, সেই 24 সালের 14 আগস্ট আমি ধানমন্ডি 32, 15 আগস্ট ঐতিহাসিক শোক দিবস, সেখানে আমি 32 নাম্বার। কর্মকাণ্ড, ওদের এই লেহেন কর্মকাণ্ড আমি দেখি, আকাশের দিকে তাকাই, মাটির দিকে তাকাই, মানে আমি চিন্তা করছি আওয়ামী লীগের এত হাজার হাজার লক্ষ লক্ষ নেতাকর্মী, একজনও নাই আমাকে একটু সাপোর্ট দেওয়ার মতো, একজনও নাই যে আমার সাথে থাকবে, মোবাইল ক্যামেরাটা ধরবে বা আমি একটা কাজ দিব সেটা করবে, একজনও নাই। আমি আফসোস, কিন্তু আমি কখনো হতাশ হইনি। কারণ কি জানেন, সবচাইতে বড় প্রশান্তির জায়গাটা ছিল শেখের বিটি এখন মতো বাইচে আছে। তার মানে এই দেশ মুক্ত হবে, এই দেশ আওয়ামী লীগ মুক্ত করতে পারবে, এই দখলদারের হাত থেকে, জঙ্গিদের হাত থেকে বাংলাদেশ মুক্ত করা সম্ভব। আওয়ামী লীগ আরো 6 মাস আগে যদি এই যে দীর্ঘদিন যাবত যারা ক্ষমতায়, এই যে মাহবুব আলম, হানিফ সাহেবের কথা বলেন, হাসান মাহমুদ সাহেবের কথা বলেন, এই যে মোমেন সাহেবের কথা বলবেন, এরকমের শীর্ষ পর্যায়ের আরো কয়েকজন নেতা আছে, তাদের বিষয়ে আমি আগেই আপনাদেরকে বলেছি। তাদেরকে এখন পর্যন্ত সেই গুরুত্বপূর্ণ জায়গা থেকে তারা কেন ভাবে, তারা তৃণমূল পর্যায়ে করুক না কেন, বিভিন্ন জায়গায় অন্য সেই চেষ্টাটা করুক, কিন্তু এখনো কেন? তাদেরকে নিয়ে তো অনেক প্রশ্ন আছে তৃণমূলের কাছে। বিগত দিনগুলোতে তারা সর্বোচ্চ সুবিধাটা ভোগ করেছে, তাহলে আপনি দলটাকে কিভাবে গুছাবেন? যারা বিগত দিনে বিভিন্ন জায়গায় কমিটি বাণিজ্য বন্ধ করেছে, এখন পর্যন্ত যদি তাদেরকে নিয়ে আপনার এই নেতৃত্ব জায়গাটা যদি আপনি ফিরে যেতে চান, সেই জায়গাটা যদি আপনি মুক্ত করতে চান, সেটা সম্ভব না ভাই। তাহলে আমি বলতে পারি আগামী আরো 200-500 বছর বা 50 বছর 100 বছর পর্যন্ত অপেক্ষা করতে হবে, তাহলে সম্ভব হবে না। তাহলে কোথায় তৃণমূলের কাছে কোথায় ঠেলে দিলেন? এখন মধ্যে দেখি গুরুত্বপূর্ণ জায়গায় সংবাদ সম্মেলন পর্যন্ত তারা কথা বলে। তৃণমূলের মধ্যেই ক্ষোভটা বুঝতেছেন যে কেন ওই ক্ষোভটা তৈরি হচ্ছে, এই ধরনের তারা যেভাবে এখন পর্যন্ত বলতেছে না,
তাহলে তো আপনি কিভাবে সাংগঠনিকটাকে, আমি তো সবসময় বলি যে সকল নেতাদের দুর্বল নেতৃত্বের কারণে আওয়ামী লীগের আজকের এই পরিণতি হয়েছে, তা তাদের নেতৃত্বে আওয়ামী লীগ আবার সেই জায়গাটা তৈরি করতে পারবে, মুক্ত করতে পারবে দখলদারের হাত থেকে বাংলাদেশ স্বাধীনতা মুক্তিযুদ্ধ, এটা সম্ভব হবে না। এটা আমি দেখি না কোথাও ভাবে। কারা করতেছেন এগুলা, কেন করতেছেন, কিসের জন্য করতেছেন? আপনারা নিজেরা বুঝতেছেন। আপনাদের অনেক সম্মান করি, আপনারা শীর্ষ পর্যায়ের নেতাগণেরা রয়েছেন, আপনাদের অনেক বিশ্বাস করি। এই যে 24 তারিখের প্রোগ্রামে জাহাঙ্গীর কবির নানক সাহেবের দুর্বল নেতৃত্বের কারণে সেদিন আমাদের 57 জন ভাইকে আমরা কারাগারে সেদিন ধরতে সক্ষম হয়েছে। আপনি একটা দল, একটা সংগঠন সেখানে যদি কার্যক্রম নিষিদ্ধ হয়, নিষিদ্ধ সংগঠনের লোকে আপনি 9টা থেকে বসাইয়া ঢাকার মধ্যে আপনি হাজার হাজার নেতাকর্মী কানায় বসাই রাখছেন, 2টা পর্যন্ত বসাই রাখছেন। এটা তো আমি মনে করি আপনাদের ইচ্ছাকৃত ভাবে আপনি সেদিন তাদেরকে মারটা খাওয়াইছেন, জেলে তাদেরকে গ্রেপ্তার করাইছেন, এটা আপনাদের ইচ্ছাকৃত ভাবে করেছেন। এই দুর্বল নেতৃত্ব দিয়ে আবার এই সংগঠনটাকে গুছাবেন, এই সংগঠন মিছিলে যাবে, কে যাবে, কার কথা যাইব, কিসের জন্য যাইব? এখান থেকে বের হয়ে আসা। আমরা তাদেরকে আমি অনেক সম্মান করি, তারা শীর্ষ পর্যায়ে নেতা। সেই সম্মানটাকে তাদের কাছে অনুরোধ করবো আমি যে আপনারা আপাতত একটু অবসরে যান, তৃণমূল জোরতোর ভাবে এগিয়ে আসবে, তৃণমূল সংগঠনটাকে ফিরেই আনুক। আমার মতো কিছু ছেলেপেলে আছে, আমার মতো কিছু ভাইয়েরা আছে যারা কোনো পদ চায় না, পদবি চায় না, নেতাগিরি চায় না, টাকা পয়সা কিচ্ছু চায় না। এরা মাত্র আওয়ামী লীগ শেখের বেটির তারা ভ্যান কাট, শেখের বেটির জন্য তারা কথা বলে, আর কোনো কিছু নেই। শেখের বেটির জন্য তারা সবকিছু করতে প্রস্তুত রয়েছে, আর কোনো কিছুই না, ডানে বামে কোনো কিছু দেখার ওয়ে নাই। তারা সেই সংগ্রামটা করে আওয়ামী লীগকে ফিরে নেবে, তখন আপনারা আবার মধু খাইয়েন, সমস্যা নাই, তখন মধুটা খাইয়েন আপনারা। কিন্তু এখন আপাতত একটু চুপ যাওয়া উচিত। সাম্প্রতিক সময় আপনাদের এই সমস্ত কথাবার্তা তৃণমূল প্রতি ব্যাপক পরিমাণে ক্ষোভ। বিগত 15 বছর 7 মাস শীর্ষ পর্যায়ে ক্ষমতায় থাইকা যাদের দুর্বল নেতৃত্বের কারণে যারা বিভিন্ন জায়গায় কমিটি বাণিজ্য সহ মনোনয়ন ফরম বিক্রি সহ বিভিন্ন কর্মকাণ্ডের সাথে এহেন কোন কর্মকাণ্ড, মোমেন সাহেবের কথা বলেন, পররাষ্ট্রমন্ত্রী, তিনি বিগত আওয়ামী লীগ সরকারের আমলে তিনি যখন হঠাৎ করে দ্রব্যমূল্যের দাম বেড়ে গেল, তিনি হঠাৎ করে একটা কথা বলেছিলেন সংবাদ সম্মেলনে যে দেশের জনগণ এখন ভেস্তে আছে, মনে আছে কিনা আপনাদের, জান্নাতে আছে। আমি তার প্রতিবাদ করেছিলাম পররাষ্ট্র মন্ত্রণালয়ের সামনে দিয়ে ভিডিও বানাই, আমি আমার ব্যক্তিগত ফেসবুকে আমি ছাড়ছিলাম। তাদের এখন কোন হঠাৎ করে এমন কথা বলতো, সরকারকে ব্যাপক পরিমাণ বিব্রত করেছিল এই সকল শীর্ষ পর্যায়ের নেতাগণেরা, এই সমস্ত উদ্ভট কথাবার্তা বলে। আজকে তাদেরকেই দেখি, হাসান মাহমুদ সাহেবের মতো ব্যক্তিগত তাদেরকেই দেখতেছি। এটা তৃণমূলের মধ্যে ব্যাপক ক্ষোভ সৃষ্টি করতেছেন আপনারা। এই মুহূর্তে থেকে কথা ছিল সংগঠনটাকে সাংগঠনিকভাবে শক্তিশালী করার, কথা ছিল আওয়ামী লীগকে কিভাবে গোছানো যায়, কথা ছিল যাদেরকে বিগত দিনে যে সকল শীর্ষ পর্যায়ের নেতাদেরকে আমরা কোণঠাসা করে রেখেছিলাম, তাদের নেতৃত্বের গুণাবলী আমাদের কাছে ব্যাপক পরিমাণে প্রয়োজন ছিল, তাদেরকে কিভাবে একত্রিত করে এনে গোছানো যায়। আমাদের রাব্বানী ভাই ছাত্রলীগের যিনি সাধারণ সম্পাদক ছিলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের তৎকালীন সময় যে আন্দোলনটা হয়, আরে ভাই আমি মাঠে, আমার থেকে শুনবেন অনেক কথা, আমি তার প্রত্যক্ষদর্শী, আমি তো সাক্ষী শাহবাগে কি হচ্ছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ে কি হচ্ছে। তৎকালীন সময় সেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র যখন ফুঁসে উঠলো সরকারের বিরুদ্ধে, তৎকালীন তাদের শান্ত করার জন্য আওয়ামী লীগের যুবলীগের নেতাদের পাঠানো হইলো, আওয়ামী লীগের অন্য নেতারা গেল কেন? রাব্বানী ভাই তৎকালীন তিনি তো তখন জিএস ঢাকা বিশ্ববিদ্যালয় ডাকসুর একজন ছাত্রদের বিষয় বুঝে কিভাবে এদেরকে মেনটেন করতে হয়, হ্যান্ডেলিং করতে হয়, না করে শীর্ষ পর্যায়ে তারা কারা ছিল সমস্ত নেতারা, নেত্রীকে সেগুলো অবগত করা হয়েছিল? আমার তো মনে হয় না, যে কখনো না। আজকে দেখতেছে তাদের সেই যাদের মানে এই শীর্ষ পর্যায়ের সকল নেতারা বিগত দিনে মধু খেয়েছে, এখনো তারাই। তাহলে কেমনে হইলো, সংস্কারটা কোথায় হইলো, সংগঠনের মধ্যে কিভাবে গুছানো হইলো? এইভাবে চলতে থাকলে আমার মনে হয় না ভালো কিছু প্রত্যাশা করা যাচ্ছে। অনতি বিলম্বে এই বিষয় আমার হাইকমান্ডের কাছে সিদ্ধান্ত নেওয়ার জন্য দৃঢ়ভাবে অনুরোধ জানাবো, এবং এই বিষয়গুলো অবশ্যই আপনাদের খতিয়ে দেখে এই মুহূর্ত থেকে এই বিষয়ে সিদ্ধান্ত নেওয়া উচিত। যত দেরি করবেন তত ক্ষতি দেশের জনগণের হচ্ছে, আমার তৃণমূলের ভাইদের হচ্ছে। সজীব ওয়াজেদ জয়ের আল জাজিরার সাক্ষাৎকারটি বাংলাদেশের রাজনীতিতে একটি মাইলফলক হয়ে উঠেছে। আন্তর্জাতিক মিডিয়ায় আওয়ামী লীগের শেখ হাসিনার পরে এই প্রথম কোনো শক্তিশালী কণ্ঠস্বর শোনা গেল, যা একযোগে রাজনৈতিক পরিপক্কতা এবং কৌশলগত দূরদর্শিতার পরিচয় বহন করে। তাহলে আওয়ামী লীগের জয় পর্ব শুরু হলো। জয়ের এই সাক্ষাৎকারের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক হলো তার অবস্থানের স্পষ্টতা। তিনি আত্মপক্ষ সমর্থনের চেয়ে অভিযোগ খণ্ডনে বেশি মনোযোগ দিয়েছেন। আল জাজিরার প্রতিকূল পরিবেশে বা প্রতিকূল সাক্ষাৎকারের পরিবেশে তিনি যেভাবে প্রতিটি প্রশ্নের মুখোমুখি হয়েছেন, তা দেখাচ্ছে যে তিনি নিছক একজন রাজনৈতিক উত্তরাধিকারী নন, বরং একজন পরিণত রাজনীতিবিদ। তার বক্তব্যে আক্রমণতার চেয়ে যুক্তি নির্ভর প্রতিরক্ষা বেশি প্রকাশ পেয়েছে, যা আন্তর্জাতিক অঙ্গনে আওয়ামী লীগের ভাবমূর্তি উন্নয়নে ইতিবাচক ভূমিকা রাখবে নিঃসন্দেহে। সাক্ষাৎকারের সবচেয়ে তাৎপর্যপূর্ণ মুহূর্ত ছিল যখন জয় শেখ হাসিনার ভবিষ্যৎ রাজনীতি নিয়ে সংশয় প্রকাশ করেছেন। তিনি স্পষ্টভাবে বলেছেন যে তার মা বৃদ্ধ এবং সম্ভবত আর নেতৃত্বে ফিরবেন না। এই বক্তব্য দুটি গুরুত্বপূর্ণ, কারণ শেখ হাসিনা এখনো নেতৃত্ব দিয়ে চলেছেন এবং জয় এই কথা আগেও বলেছিল। প্রথমত, এটি আওয়ামী লীগের নেতৃত্ব পরিবর্তনের প্রস্তুতির ইঙ্গিত দিচ্ছে হয়তো, কিন্তু এটি আওয়ামী লীগের নেতৃত্ব পরিবর্তনের কোনো নির্দেশনা নয়, এটা আমাদের মাথায় রাখতে হবে। দ্বিতীয়ত, এটি জয়ের নিজের রাজনৈতিক উচ্চাকাঙ্ক্ষার পরোক্ষ প্রকাশ্য হতে পারে। তার এই বক্তব্য যদি দলের ভিতরে কিছুটা বিতর্ক সৃষ্টি করেছে, কিন্তু দীর্ঘমেয়াদী রাজনৈতিক কৌশল হিসেবে এটা অত্যন্ত বুদ্ধিমত্তার পরিচায়ক। জয়ের রাজনৈতিক দর্শনে একটি নতুন মাত্রা লক্ষ্য করা যাচ্ছে। তিনি জুলাই আগস্টের ঘটনাবলী নিয়ে আত্মসমালোচনা করেছেন, স্বীকার করেছেন যে আওয়ামী লীগ আন্দোলন মোকাবেলায় ব্যর্থ হয়েছে। এই স্বীকৃতি তার রাজনৈতিক পরিপক্কতার প্রমাণ। একই সঙ্গে তিনি স্পষ্ট করেছেন যে শেখ হাসিনা গুলির নির্দেশ দেননি, কারণ তিনি যদি তা করতেন তবে এখনো তিনি ক্ষমতায় থাকতেন।
করেছেন। এই বক্তব্য একদিকে শেখ হাসিনার মানবিক দিক তুলে ধরেছে, অন্যদিকে তার রাজনৈতিক নমনীয়তার পরিচয়ও তুলে ধরেছে। সাক্ষাৎকারে জয়ের সবচেয়ে শক্তিশালী বক্তব্য ছিল আওয়ামী লীগ ছাড়া নির্বাচনের অসম্ভবতা নিয়ে। তিনি দাবি করেছেন যে বাংলাদেশের প্রায় 30 থেকে 50% মানুষ এখনো আওয়ামী লীগের সমর্থক। এই দাবি সত্য, অন্তর্বর্তী সরকারের জন্য একটি বড় চ্যালেঞ্জ আমি নিশ্চিত। জয়ের এই আত্মবিশ্বাস শুধু পারিবারিক উত্তরাধিকার থেকে আসেনি, বরং তার নিজস্ব রাজনৈতিক বিশ্লেষণ এবং দলের গোয়েন্দা তথ্যের উপর ভিত্তি করেও তিনি এই বক্তব্য দিয়েছেন। জয়ের বডি ল্যাঙ্গুয়েজ দেখুন, কথা বলার ধরন বিশেষভাবে উল্লেখযোগ্য। তিনি কোনো রকম নার্ভাসনেস প্রদর্শন করেননি, আত্মবিশ্বাসী ভঙ্গিতে কথা বলেছেন। এই আচরণ দেখাচ্ছে যে তিনি নিজেকে একজন ভবিষ্যৎ নেতা হিসেবে দেখছেন। তার কথাবার্তায় যে দৃঢ়তা এবং নিশ্চিন্ততা ফুটে উঠেছে তা বাংলাদেশের রাজনীতিতে একটি নতুন শক্তির আবির্ভাবের ইঙ্গিত দিচ্ছে। মানে আওয়ামী লীগ একটি বড় শক্তিশালী দল, তার নেতা হিসাবে তাকেও শক্তিশালী একটা বার্তা দিতেই হতো। তবে জয়ের এই সাক্ষাৎকারের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক হলো তিনি আওয়ামী লীগের ভবিষ্যৎ কৌশল স্পষ্ট করেছেন। তিনি বুঝিয়ে দিয়েছেন যে দলটি কোনো অবস্থাতেই রাজনীতি থেকে সরে যাবে না। তার হুমকি যে নির্বাচন প্রতিহত করা হবে তা শুধু একটি রাজনৈতিক বক্তব্য নয়, বরং একটি কৌশলগত অবস্থান। তিনি স্পষ্ট করেছেন যে আওয়ামী লীগ সহিংসতা চায় না, কিন্তু তাদের রাজনৈতিক অধিকার থেকে বঞ্চিত করা হলে তার পরিণতি ভয়াবহ হতে পারে। জয়ের এই সাক্ষাৎকার আওয়ামী লীগের জন্য একটি নতুন অধ্যায়ের সূচনা করেছে। তিনি প্রমাণ করেছেন যে শেখ হাসিনার পরেও দলটির শক্তিশালী নেতৃত্ব রয়েছে। তার আন্তর্জাতিক যোগাযোগ ক্ষমতা, ভাষাগত দক্ষতা এবং রাজনৈতিক বিশ্লেষণী দক্ষতা দলের ভবিষ্যতের জন্য আশাব্যঞ্জক। বাংলাদেশের রাজনীতিতে সজীব ওয়াজেদ জয় এখন আর শুধু শেখ হাসিনার ছেলে নন, বরং একজন স্বতন্ত্র রাজনৈতিক ব্যক্তিত্ব হিসেবে তিনি প্রতিষ্ঠিত হয়েছেন। আল জাজিরার ক্যামেরার সামনে সজীব ওয়াজেদ জয় যখন পায়ের উপর পা তুলে বসেন, তখন ঢাকার রাজনৈতিক পাঠকক্ষে বসে অনেকেই চিৎকার করে হয়তো উঠতে চেয়েছিলেন, কিন্তু গলা চেপে রেখেছিলেন, কারণ তারা বুঝতে পেরেছেন যে এই ছেলে আর প্রধানমন্ত্রীর ছেলে নন। তিনি দলের একমাত্র লাইভ কার্ড, যে কার্ডটা হাতে নিয়ে আওয়ামী লীগ পরের খেলার দিকে তাকাচ্ছে। জয়ের কণ্ঠে যখন মা আর ফিরবেন না রাজনীতিতে শব্দগুলো বের হয়, তখন গোটা ক্লান্ত সংগঠনটির ভিতরে শব্দহীন বিস্ফোরণ ঘটে। নিশ্চয়ই স্লোগানের ধুলো উড়ে যায়, পোস্টারের রং ফিকে হয়ে যায়, আর বুকের ভেতর এক নতুন জায়গা খালি হয়, যেখানে এখন পরবর্তী শব্দটা লেখা আছে হয়তো। যে কারণে আমি শুরুতেই বলেছি জয় পর্ব শুরু হলো কিনা। এই খালি জায়গাটাই আসলে জয়ের সাক্ষাৎকারের মূল লক্ষ্য ছিল। ক্যামেরার সামনে তিনি যা বলেছেন তার চেয়ে যা না বলে গেছেন তাই গুরুত্বপূর্ণ। তিনি আল জাজিরাকে দোষারোপ করেননি, ইউনূস সরকারের কুকীর্তি তুলে ধরতে চাননি, বরং প্রতিটি প্রশ্নকে ব্যবহার করেছেন নিজের নতুন অবস্থানটা চিহ্নিত করতে। তিনি আর ব্যাকরুম বয় নন, তিনি এখন ফ্রন্ট লাইনের স্টেক হোল্ডার, যে কিনা ভবিষ্যতের বোর্ডে নিজের আসন পাকা করে নিচ্ছেন। যখন তিনি বলছেন যে আওয়ামী লীগ 40-50% মানুষের প্রতিনিধিত্ব করে, তখন আসলে তিনি পরিষ্কার ভাষায় বলছেন এই বিশাল ভোট ভান্ডারের কাস্টোডিয়ান এখন তিনি নিজে, মানে সজীব ওয়াজেদ জয়। শুধু মায়ের নামে নয়, তার নিজের পরিচয়ে তিনি সেটি ক্লেম করছেন। আর যখন তিনি হুঁশিয়ারি দিচ্ছেন যে নির্বাচন আওয়ামী লীগ ছাড়া হলে সহিংসতা হবে, তখন তিনি কোনো ধ্বংসাত্মক হুমকি দেননি, বরং রাষ্ট্রযন্ত্রকে মনে করিয়ে দিচ্ছেন আমরা এখনো রাস্তায় নামার ক্ষমতা রাখি, আমাদের কর্মীরা এখনো গোপন কবর খুঁড়ছে, তাই নতুন খেলার নিয়ম লিখতে হলে আমাদের বসতে হবে টেবিলে। এই টেবিলে বসার আসনটাই তিনি নিজের জন্য বরাদ্দ করেছেন, কারণ তিনি জানেন দিল্লির থেকে শেখ হাসিনা ঢাকার মাটিতে যখন পা রাখবেন তখন তো ব্যাপারটা আসলেই বদলে যাবে, এবং সেই পা রাখার পরে আওয়ামী লীগের নেতৃত্বে নতুন রক্তের প্রয়োজন হবে, এবং সেটা জয়। এবং দলটিকে এগিয়ে নিয়ে যেতে হলে শেখ হাসিনার পরে তাই জয়কে মেনে নিতে হবে সকলকে। তাই জয়ের প্রতিটি উত্তর একটা সূক্ষ্ম সংকেত, আমি আছি, আমরা আছি, আমি নামবো না, আমরা ছাড়া খেলা হবে না। তিনি যখন বলছেন 2018 সালে আমরা 30% ব্যবধানে এগিয়েছিলাম, তখন তিনি আসলে বলছেন জরিপের ডেটা মানে আমার হার্ড ড্রাইভে আছে, নেটওয়ার্ক আমার হাতে, তাই নতুন নির্বাচনে লেজিটিমেসি চাইলে আমার দরকার পড়বে বা আওয়ামী লীগের দরকার পড়বে। আর যখন তিনি বলছেন যে আমরা সহিংসতা চাই না, তখন তিনি আসলে বলছেন আমরা সহিংসতা শুরু করতে পারি, সেটা ঠেকাতে চাইলে আমাদের সঙ্গে কথা বলতে হবে। এই কথা বলার ভাষাটা হলো নতুন নেতৃত্বের ভাষা, যেখানে আবেগ নেই, ডেটা কথা বলছে, যেখানে স্লোগান নয় স্ট্র্যাটেজি কাজ করছে। জয়ের চোখে আর আল জাজিরার সাংবাদিক আর শত্রু নন, তিনি একটা মাধ্যম মাত্র, যার মাধ্যমে তিনি পশ্চিমা দর্শকদের বোঝাচ্ছেন আওয়ামী লীগ এখনো বাংলাদেশের সবচেয়ে বড় ব্র্যান্ড, এই ব্র্যান্ডের কাস্টোডিয়ান হিসেবে শেখ হাসিনা নেতৃত্বে আছেন, কিন্তু আমিও তৈরি হচ্ছি। শেখ হাসিনার সঙ্গে ডিল করতে হলে আমার সঙ্গেও ডিল করতে হবে একই সাথে। এই ডিলটাই আসলে ভবিষ্যতের রোডম্যাপ, যেখানে তিনি আর মায়ের নামে ভোট চাইছেন না, বরং নতুন প্রজন্মের কাছে ডেভেলপমেন্ট প্লাস সিকিউরিটি টার্মটি বিক্রি করা যায় কিনা সেটা জয় নিজেই চেষ্টা করছেন। সেখানে তিনি নিজেই সেলসম্যান হয়েছেন। তিনি যখন বলছেন আমরা ক্লিন নির্বাচন চেয়েছিলাম কারণ আমরা জিততাম, তখন তিনি আসলে বলছেন আমরা ভোট চুরি করিনি, জনগণের ভোটেই আমরা নির্বাচিত হয়েছি। এই সাক্ষাৎকারের শেষে যখন তিনি হালকা হেসে তিনি তার মায়ের কথা বলেন, তখন বোঝা যায় একজন ছেলে হিসাবে বা সন্তান হিসাবে মায়ের প্রতি তার আসলে মানে কতখানি দুশ্চিন্তা রয়েছে, কারণ তার মায়ের বয়স হয়েছে এবং তার মা এখনো আওয়ামী লীগকে ফেরানোর কাজটি রাত দিন করে চলেছেন। যাই হোক, প্রশ্নটা কেউ জানতে চান না, কারণ সবাই জানে জয় ইতিমধ্যে ফিরে এসেছেন।
শুধু পদ্মা সেতু পার হননি এখনো, তিনি পার হবেন শিগগিরই, কিন্তু শেখ হাসিনার হাত ধরে। বাংলাদেশ এখন যে পরিস্থিতিতে আছে সেই পরিস্থিতিতে শেখ হাসিনা ছাড়া উত্তরণ নেই। এই পরিস্থিতিতে বাংলাদেশকে শেখ হাসিনা যে পর্যায়ে নিয়ে গেছেন, সেই পর্যায় থেকে বাংলাদেশকে যে স্তরে নামানো হয়েছে, সেই জায়গা থেকে মুক্তি পেতে হলে শেখ হাসিনার নেতৃত্ব প্রয়োজন। কিন্তু শেখ হাসিনার নেতৃত্বের সঙ্গে জয়ও যে তৈরি হয়েছেন, আল জাজিরার এই সাক্ষাৎকার সেটাই প্রমাণ করছে। আমি এটাকেই বলছি, আওয়ামী লীগে কি জয় পর্বের শুরু হলো? আসলে আওয়ামী লীগের জয় পর্বের শুরু হলো। প্রিয় দর্শক, আমি আশা করছি সবগুলো ভিডিওই আপনি মনোযোগ সহকারে দেখেছেন। সেই সাথে দর্শক, এই ভিডিওগুলো সম্পর্কিত যদি কোনো তথ্য বা মতামত থাকে তাহলে তো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। নিউজটি শেষ করছে এখানেই, ফিরছে আগামী ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে। আল্লাহ হাফেজ।